নমস্কার সকলকে। আর মোটামুটি ডার্বির দামামা বেজে গেছে। আগামী রবিবার 17ই আগস্ট 2025 ডুরান্ড কাপ 2025-এর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, যেটা ডুরান্ড কাপ 2025-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আর এই কোয়ার্টার ফাইনালে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই দলের প্লেইং ইলেভেন কেমন হবে, এবং এই মুহূর্তে সবথেকে দুই সমর্থকদের মধ্যে যেটা প্রশ্ন ঘোরাফেরা করছে বা মনের মধ্যে চলছে, সেটা হলো এই ম্যাচের টিকিট কিভাবে পাবো। অনলাইনে পাচ্ছে না, সোল্ড আউট দেখাচ্ছে। অফলাইন কোথা থেকে পাবো, কবে পাবো, কখন পাবো, এই সকল কনফিউশন এই ভিডিওতে ক্লিয়ার করব। তো ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দেবে। এবং তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটাকে ফলো করে দেবে। তো চলো প্রথমে কথা বলি দুই দলের প্লেইং ইলেভেন নিয়ে। দেখো, দুই দলের প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে দুই দলই কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। তো প্রথমে যদি ইস্ট বেঙ্গল দলকে নিয়ে কথা বলি, তারা কিন্তু 4-3-3 এরকম একটা ফরমেশনেই যাবে, যেখানে গোলকিপার পজিশনে থাকবে প্রভসুকান্ত সিং গিল, রাইট ব্যাকে থাকবে মোহাম্মদ রাকিব এবং লেফট ব্যাকে থাকবে প্রভাত লাকড়া। আর মাঝখানে দুজন ডিফেন্সে থাকবে, এক আনোয়ার আলী আর একজন হলো শিবলে। এবার যদি যে তিনজন মিডফিল্ডার কে কে থাকবে সেই নিয়ে কথা বলি, সেখানে একজন অবশ্যই থাকবে মিগুয়েল ফিগুয়েরা, তার পাশে হয়তো স্টার্ট করবে সল ক্রেসপো এবং তার পাশে থাকবে জিকসান সিং। আর তিনজন যে স্ট্রাইকার থাকবে তার মধ্যে মাঝখানে থাকবে বা শুরু করবে হামিদ, ডান দিকে নাওরেম মহেশ সিং এবং বাঁ দিকে থাকবে বিপিন সিং। তো এইরকম একটা কিছুটা প্লেইং ইলেভেন নিয়ে যাবে। সল ক্রেসপো এবং মিগুয়েল ফিগুয়েরা এই দুজনকেই একসঙ্গে হয়তো খেলিয়ে দিতে চাইবে ইস্টবেঙ্গল দল, কারণ বিগত 4-5 বছর ধরে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পারফরমেন্স একেবারে জঘন্য। হয়তো দুই একটা ম্যাচ জিতেছে, দুই একটা ডার্বি জিতেছে, একটা সুপার কাপের ডার্বি আর একটা 2023 সালে এই ডুরান্ড কাপেরই ডার্বি, কিন্তু সেই বছরেই আবার ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগান ডুরান্ড কাপ জিতেছিল। যাক সেটা পুরনো কথা। তো আমার যেটা মনে হয়, অস্কার ব্রুজন কিন্তু এই ম্যাচটা মোহনবাগানকে বেশ কড়া একটা চ্যালেঞ্জ জানাতে চলেছে। এবার যদি মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, তাহলে মোহনবাগানের কোচ হোসে মলিনা হয়তো দলকে 4-4-1-1 এরকম একটা ফরমেশনে খেলাবে। তবে এই ফরমেশনে কোন কোন প্লেয়ার খেলবে বা স্টার্টিং ইলেভেনে থাকবে সেইটা নিয়ে কথা বলতে গেলে একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়, যেটা হলো কিছুদিন আগে মোহনবাগানের ডিফেন্সের মেন স্তম্ভ মনস্টার অ্যালবাত্রো রড্রিগেজ ইনজুরিতে পড়েছিল। তবে গতকাল থেকে রড্রিগেজ পুরোপুরি ফিট হয়ে গেছে, দলের সঙ্গে বল পায়ে ভালো রকম প্র্যাকটিস করছে। কিন্তু আরেকটা জায়গায় সমস্যা আছে, যেটা হলো রাইট উইংয়ের পজিশন, মানে যে জায়গায় মনবীর সিং খেলে বা কিয়ান নাসিরি খেলে বা সোহেল ভাট খেলে, এই একই পজিশনে তিনজন প্লেয়ার কিন্তু একসঙ্গে ইনজুরিতে পড়েছে এই সময়। আর মনবীর সিং কিন্তু এখনো পর্যন্ত দলের সঙ্গে প্র্যাকটিস করছে না, সে কিন্তু বল পায়েও নামছে না, সে মাঠের বাইরে রিহ্যাব করছে, ফিজিওর সঙ্গে সময় কাটাচ্ছে। এটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য বলো কি কোচ মলিনার জন্য বলো, এটা একটা খারাপ সাইন। কারণ মনবীর সিং যদি স্টার্টিং ইলেভেনে না থাকে বা ম্যাচ না খেলে, তাহলে কিন্তু আশিস রায়ের ওপর অনেকটা প্রেশার পড়বে, আর আশিস রায় ওঠানামা করতে একটু সমস্যা হবে। সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের ডান দিকটা একেবারে দুর্বল হয়ে যাবে। তবে গত ম্যাচটা ডায়মন্ড হারবারের বিরুদ্ধে পাসাং দর্জি তামাংকে কোচ মলিনা ভালোভাবে ব্যবহার করেছে, প্লেয়ারটা ইমপ্রেসিভ খেলেছে। তবে এতটা হাই ভোল্টেজ ম্যাচে এসে দ্বিতীয় ম্যাচটাই তার জন্য হাই ভোল্টেজ ম্যাচ, সেই ম্যাচে এসে সে কেমন পারফরমেন্স করবে এটা কিন্তু এখনো সন্দেহজনক। তবে একটা জিনিস কি, যদি 15 বা 16 তারিখের মধ্যে মানে আগামীকাল বা পরশুর মধ্যে মনবীর সিং বল পায়ে প্র্যাকটিস করে এবং ফিজিওর থেকে গ্রিন সিগন্যাল পায় কোচ মলিনা, তাহলে কিন্তু মনবীর সিংকে দেখা যাবে প্লেইং ইলেভেনে। তবে সেটা রিজার্ভ বেঞ্চে থাকবে কি শেষের দিকে 10-15 মিনিট খেলবে কি 40-45 মিনিট খেলবে, এটা নির্ভর করছে মনবীর সিং এর রিহ্যাবের ওপরে। তার কারণ একটা প্লেয়ার সবে ইনজুরি থেকে উঠে সে কিন্তু পুরো 45-90 মিনিট খেলতে পারবে না, এটা তার পক্ষে সম্ভব না। হয় প্রথম হাফটা খেলবে, নয় সেকেন্ড হাফটা খেলবে, নয়তো 20-25-30 মিনিটের জন্য দলের হয়ে সে মাঠে নামবে, এইটুকুই হতে পারে। তো এই গেল মোহনবাগানের আপডেট। এবার যদি মোহনবাগানের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই যে বললাম ফরমেশনটা হয়তো 4-4-1-1 এরকম একটা ফরমেশন হবে, যেখানে ডিফেন্সে থাকবে রাইট ব্যাক পজিশনে আশিস রায়, বাঁ দিকে থাকবে অভিষেক টেকচাম এবং মাঝখানে দুজন সেন্ট্রাল ডিফেন্সে থাকবে টম অলডেট এবং অ্যালবাত্রো রড্রিগেজ, যারা এই মুহূর্তে মোহনবাগান ডিফেন্সের মেন স্তম্ভ। এবার মাঝখানে যে চারজন মিডফিল্ডার খেলবে, তাদের মধ্যে ডান দিকে হয়তো স্টার্ট করবে পাসাং দর্জি তামাং বা মনবীর সিং, এই জায়গাটা একটা কনফিউশনের জায়গা আছে, এই জায়গাটা ছেড়ে দাও।
বাঁদিকে থাকবে লিস্টন কোলাসো এবং মাঝখানে যে দুজন মিডফিল্ডার থাকবে এই জায়গাটা কিন্তু সব থেকে ভাইটাল হতে চলেছে। আর এই জায়গায় হয়তো খেলবে আপুইয়া এবং তার পাশে একজন হয় অনিরুদ্ধ থাপা নয়তো দীপক টাঙ্গি, এই দুজনের মধ্যে একজনকে দিয়ে স্টার্ট করাবে। আবার এমনটাও হতে পারে আপুইয়ার পাশে সাহাল আব্দুল সামাদকে খেলিয়ে দিল এবং তার সামনে খেলবে দিমিত্রি পেত্রাতোস এবং তার সামনে সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে খেলবে জেমি ম্যাকলারেন। এবার কি আপুইয়ার পাশে দীপক টাঙ্গিকেও স্টার্ট করতে পারে, আবার দিমিত্রি পেত্রাতোসকে ড্রপ করে পেত্রাতোসের জায়গায় সাহাল আব্দুল সামাদকে খেলাতে পারে, সেক্ষেত্রে আপুইয়ার পাশে দীপক টাঙ্গি অথবা অনিরুদ্ধ থাপা খেলবে। তো এইটা নির্ভর করছে পেত্রাতোস কতটা ম্যাচ ফিট হয়েছে তার উপরে। এবার যেহেতু দিমিত্রি পেত্রাতোস ইস্টবেঙ্গল দলকে দেখলেই খেপে ওঠে, ইস্টবেঙ্গল দলকে দেখলেই গোল করার জন্য একেবারে হিংস্র হয়ে পড়ে, সেই ট্যাকটিক্স যদি কাজ করে তাহলে পেত্রাতোসকে কিন্তু খেলানো যেতেই পারে, পেত্রাতোস গোল পেতেই পারে বা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা থ্রেট হতে পারে বা ইস্টবেঙ্গল দলের জন্য একটা থ্রেট হতে পারে দিমিত্রি পেত্রাতোস। তো এই গেল সম্ভাব্য প্রথম একাদশ দুই দলের জন্য। তো এবার যদি টিকিট নিয়ে কথা বলি, দেখো আজকে সকাল 11টা থেকে টিকিট রিলিজ করে দিয়েছে অনলাইনে বুক মাই শো, তবে সেটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই সোল্ড আউট হয়ে গেছে। আমি জানি যতজন অ্যাপ্লাই করছে তার মধ্যে 5% লোকও মানে 5% লোকও টিকিট অনলাইনে বুকিং করতে পারেনি। এবার তারা তাকিয়ে আছে অফলাইনে কিভাবে কাটবো। দেখো অফলাইনে দেবে মাত্র একটা দিন, সেটা হলো 16 তারিখ সকাল 11টার সময় তোমরা অফলাইনে কাটতে পারবে। সেটা তোমরা পাবে মোহনবাগান টেন্ট থেকে কাটতে। আর যারা ইস্টবেঙ্গল সমর্থক আছো তারা ইস্টবেঙ্গল টেন্ট থেকে পারবে, যেটা ধর্মতলায় অবস্থিত, তোমরা সবাই জানো। এবার যারা অনলাইনে টিকিট বুকিং করে ফেলেছো, যাদের ভাগ্য খুব ভালো বুকিংটা করে ফেলেছো, তারা কোথা থেকে রিডিম করবে? তারা রিডিম করবে একমাত্র মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবে গিয়ে কিউআর কোডটা দেখালে সেখান থেকে তোমরা টিকিট পাবে। এবার সব কথার এক কথা হলো, একজন মানুষ কিন্তু সর্বাধিক 2টো টিকিট বুকিং করতে পারবে, সেটা অনলাইনে হোক কি অফলাইনে গিয়েও সে 2টো টিকিটই পাবে, এর বেশি টিকিট কিন্তু একটা লোকে দেয়া হবে না। আমি জানি না ডুরান্ড কমিটি প্রত্যেক বছর কেন টিকিট নিয়ে এরকম লাফড়া করে, প্রত্যেক বছর ব্ল্যাক হয়, তোমরা এখন টিকিট পাবে না, হাহাকার হচ্ছে, কিন্তু খেলার দিন তুমি মাঠের বাইরে যাও, স্টেডিয়ামের বাইরে যাও, 300 টাকার টিকিট 1500, 2000, 3000 টাকায় বিক্রি হবে, তখন কিন্তু ঠিক টিকিট পাওয়া যাবে, ব্ল্যাকারদের কাছে টিকিট থাকবে, কিন্তু সাধারণ মানুষ অনলাইন থেকেও কাটতে পারবে না, অফলাইন থেকেও কাটতে পারবে না। জানি না ডুরান্ড কমিটি এই সিদ্ধান্ত কবে চেঞ্জ করবে, জানি না এই নিয়ম থেকে আমরা কবে বেরোতে পারবো। এর থেকে আইএসএল অনেক ভালো, অ্যাটলিস্ট টিকিট নিয়ে এতটা জোর চুরি হয় না। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা এই ভিডিওতে বলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর গতদিন আমি একটা লাইভ ভিডিও করেছিলাম যেখানে কিন্তু আমি দুজন লাকি উইনারকে বেছে নিয়েছি, যাদের কিন্তু আমি নিজে টিকিট দেবো। তার মধ্যে একজন শিওর পাবে আর একজন পাবে কি পাবে না সেই নিয়ে একটু কনফিউশনে আছি, কারণ আমি কতগুলো টিকিট পাচ্ছি তার উপর নির্ভর করছে আমি সেকেন্ড জনকে দিতে পারবো কি পারবো না। আর তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।